আজ 11ই ফেব্রুয়ারি 2026। আমরা কোভালাম থেকে কন্যাকুমারীর উদ্দেশ্যে রওনা দেব। এই অপূর্ব সমুদ্রের সুন্দর ছবিগুলো আমার কোভালাম লাইট হাউস থেকে নেওয়া। সে এক অপূর্ব দৃশ্য, কোনো ভাষা দিয়ে যার প্রকাশ করা আমার পক্ষে সম্ভব নয়। যাই হোক, সে এক অন্য গল্প। এখন আমরা চলেছি কন্যাকুমারীর উদ্দেশ্যে কোভালামের হোটেলকে বিদায় জানিয়ে। রাস্তায় যেতে যেতে অসম্ভব সুন্দর দুধারের দৃশ্যগুলো মনকে অনেক আনন্দ দিয়ে চলেছে। রাস্তায় যেতে যেতে আমরা অসংখ্য চার্চ দেখতে পেলাম। খুবই সুন্দর সুন্দর কার্য করা চার্চগুলো আমাদের চোখে পড়ছিল। কন্যাকুমারী যাওয়ার পথে আমাদের পদ্মনাভপুরম প্যালেস দেখে নেওয়ার কথা, তো সেই দিকেই এগিয়ে চললাম আমরা। এটি একটি উডেন প্যালেস। এর ভিজিটিং আওয়ার্স হচ্ছে সকাল 9টা থেকে দুপুর 12:30, আবার বন্ধ থাকে দুপুর 2টোয় খোলে বিকেল 4:30 অবধি এটি দেখতে পাওয়া যায়। আমাদের কপালটা খুব খারাপ ছিল, আমরা যখন পৌঁছালাম ঠিক 12:30টায়, তাই আমাদের তখন আর ঢুকতে দেওয়া হলো না, বসিয়ে রেখেছিলাম। প্রায় 2টোর আগে, কিছু আগে আমাদের ঢুকতে দেওয়া হয়েছিল। আমরা টিকিট কাটলাম, কেটে এই প্যালেসটির মধ্যে প্রবেশ করলাম। এখানে টিকিটের প্রাইস ছিল 150 টাকা করে জনপ্রতি। যাই হোক, সুন্দর একটি প্যালেস, ভীষণই ভালো লাগছিল দেখতে। প্রথম তো এটা কি বুঝতেই পারিনি, বাইরে থেকে যে দেখে যতটা ছোট মনে হচ্ছিল সেটা নয়। মানে এটি দেখতে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা 3 ঘন্টা, যার যার দেখার উপরে নির্ভর করে, মানে এটাকে দেখতে হয়, এবং ভীষণ সুন্দর, এক কথায় অনবদ্য। যাই হোক, আমরা দেখে ওখান থেকে বেরিয়ে এলাম। সারাদিন কিছু তখনও খাওয়া হয়নি, তাই রাস্তার ধারে একটা দোকানে একটু চা আর ওই মেদু বড়া যা পাওয়া যায় ওখানে, ওটা খেয়ে আমরা ওখান থেকে আবার কন্যাকুমারীর উদ্দেশ্যে রওনা হলাম। কন্যাকুমারীতে আমাদের হোমস্টে ছিল তিরুভিয়ান। আমরা ধীরে ধীরে সেখানে পৌঁছে গেলাম। আমাদের ড্রাইভার নির্জিল খুব সুন্দরভাবে আমাদের কেরালা ট্রিপ করিয়েছে, ভীষণই ভালো ছেলে। শেষে আমাদের সঙ্গে একসঙ্গে ছবি তুলে সেও আমাদের কাছ থেকে বিদায় নিল। এরপর আমরা দুপুরবেলা একটু রেস্ট নিয়ে বিকেলে বেরিয়ে পড়লাম কন্যাকুমারী সানসেট পয়েন্টের উদ্দেশ্যে। একটা অটো করে আমরা চলে যাই। আমাদের প্রায় 100 টাকা ভাড়া নিয়েছিল। অপূর্ব সুন্দর সেই দৃশ্য, সূর্যের অস্ত যাওয়ার দৃশ্যটা দেখে মনে হচ্ছিল মায়ের কপালের সিঁদুরের টিপ যেন ওখানে দর্শন করতে পারছি। মানে অপূর্ব, মানে ভাষায় যেটাকে না সত্যি প্রকাশ করা যাচ্ছিল না। এবং ওখান থেকে মানে যতক্ষণ ডুবছিল সূর্যটা, ততক্ষণই মনে হচ্ছিল আমরা দাঁড়িয়ে থাকি এবং শেষ অবধি সূর্যটা দেখতে থাকি। মানুষকে বলতে শুনেছি কন্যাকুমারী সানসেট পয়েন্ট থেকে সূর্য অস্ত যাওয়ার দৃশ্য অসাধারণ, কিন্তু এখানে না গেলে, না দেখলে সেটা একেবারেই অনুভব করা যায় না, যতক্ষণ না এটাকে সামনে থেকে দেখা যাচ্ছে। তাই বেশি কিছু আর বলার নেই এখানে, মনে হচ্ছিল শুধু দেখেই যাই। আপনারাও দেখুন আমাদের সঙ্গে সূর্যের অস্ত যাওয়ার দৃশ্যটা। এরপর আমরা হোমস্টের উদ্দেশ্যে রওনা দিলাম। কিন্তু যাওয়ার পথে এত সুন্দর সমুদ্রের এই ছবি, এই দৃশ্য, মানে যেতে যেতে আর ইচ্ছা করলো না কোনো অটোতে যাই বা কিছু। আমরা ঠিক করলাম এটা হাঁটতে হাঁটতে দেখতে দেখতেই আমরা পৌঁছে যাব। একে তো জায়গাটা আমাদের অচেনা, ওই দেখতে দেখতে যাচ্ছি, জানি যেভাবেই হোক মানুষ যেদিকে যাচ্ছে ওইভাবেই চলে যাই। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের কপালটা খুবই খারাপ ছিল সেদিন, কারণ সেদিনকে ওখানে বন্ধ ছিল, কোনো দোকানপাট কোনো কিছুই খোলা ছিল না।
কিছু অটো গাড়ি চলছিল এই যা, না হলে হয়তো আমরা সেভাবে আসতে পারতাম না। যাই হোক, আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম এবং হোমস্টের রাস্তা কোথায় সেটাও আমরা জানি না। যেতে যেতে আমরা একটা রাস্তা ধরে যখন নেমে গেছি তখন হঠাৎ করেই দেখলাম আমরা কুমারী আম্মান মন্দিরের মধ্যে প্রায় ঢুকে পড়েছি। তো যখন চলেই এসেছি দেখলাম, তাই মন্দিরেই প্রবেশ করলাম, মার দর্শন করলাম, কিন্তু ভিডিও করা যায় না বলে কিছুই ছবি তুলতে পারিনি। আর এখান থেকে বিবেকানন্দ রকটা সুন্দর দেখা যাচ্ছিল, সেটুকানি যা তুললাম, তুলে আমরা ফিরলাম। এটি দ্বিতীয় দিন। আমরা ভোরবেলায় চলে গেছিলাম সানরাইজ পয়েন্টে সূর্য উদয় দেখতে। বেশ কিছুক্ষণ আমরা অনেকক্ষণ অপেক্ষা করছিলাম। অসাধারণ অসাধারণ দৃশ্য, মানে কোন দিকে দেখব বুঝতে পারছিলাম না। কিছুক্ষণ হয়ে যেতে যেতে আমরা ভাবছিলাম, যা পাশে দেখতে পাচ্ছি না, জানি না সূর্যোদয়টা দেখতে পাবো কিনা। তারপরে কিছুক্ষণ বাদেই হঠাৎ করে শঙ্খধ্বনির আওয়াজ পেলাম, তাকিয়ে দেখলাম সূর্য উদয় হচ্ছেন, একটু একটু করে দেখা যাচ্ছে। এই জায়গাগুলো দেখলে আর কিছু বলার নেই, এটা শুধু দেখতেই হয়। এখানে অসম্ভব সুন্দর। এত সুন্দর একটা দৃশ্য, সেখান থেকে মানে সমুদ্রের জল পায়ের কাছে এসে পড়ছে। জায়গাটা ছেড়ে বেরিয়ে আসার কথা ইচ্ছাই হচ্ছিল না মনের মধ্যে। অপূর্ব। কন্যাকুমারী একটা এমন জায়গা যেখান থেকে সানরাইজ সানসেট দুটোই একসঙ্গে দেখা যায়। কন্যাকুমারী বর্তমানে এটি একটি পবিত্র তীর্থস্থান এবং পর্যটন কেন্দ্র, যেটি আরব সাগর, ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরের মিলনস্থলে অবস্থিত। কন্যাকুমারী 1956 সালে তামিলনাড়ু রাজ্যের সাথে যুক্ত হয়। 1892 সালের ডিসেম্বর মাসে স্বামী বিবেকানন্দ এই পাথরে ধ্যানমগ্ন হয়ে জ্ঞানলাভ করেছিলেন। 1970 সালে নির্মিত এই স্থাপত্যটি বিবেকানন্দ মণ্ডপম ও শ্রীপদ মণ্ডপম নিয়ে গঠিত। পরবর্তীতে স্বামী বিবেকানন্দ রক মেমোরিয়াল ও মেমোরিয়াল কমিটি এটি নির্মাণ করে। এরপর আমরা বিবেকানন্দ রক দেখার উদ্দেশ্যে ফেরি সার্ভিসের জন্য এগিয়ে গেলাম। বিশাল লাইন ছিল সেখানে। আমরা অনলাইন টিকিট কেটেছিলাম, আমাদের ওই লাইনে দেয়নি, অন্য জায়গায়। পরে আমরা সেখান থেকে অনলাইন টিকিট দেখিয়ে ঢুকলাম ফেরি সার্ভিস নেওয়ার জন্য। আমাদের 3 জনের 990 টাকা লেগেছিল। যাই হোক, আমরা উঠে বসে পড়লাম। এখান থেকে আমরা চললাম বিবেকানন্দ রকের উদ্দেশ্যে। সমুদ্রের বিশাল ঢেউ, মানে প্রথম এইভাবে সমুদ্রের বুকে যাচ্ছিলাম, কিন্তু ভীষণ আনন্দ লাগছিল, অন্যরকম একটা উপলব্ধি। অনেক মানুষই ভয় পাচ্ছিলেন, কিন্তু আমার খুব ভালোই লাগছিল দেখতে। আর জলটার অসাধারণ রং, নীল রং, মানে দুলতে দুলতে চলেছি আমরা, দেখতে দেখতে চলেছি, খুবই সুন্দর। মূল ভূখণ্ড থেকে বিবেকানন্দ রক 500 মিটার দূরে অবস্থিত। বেশ ভালোই লাগছিল দেখতে। বেশিক্ষণের না, সময়টা খুবই অল্প সময়ের মধ্যে আমরা পৌঁছে গেছিলাম ওখানে। এখানে দুটো প্রধান মণ্ডপ রয়েছে, বিবেকানন্দ মণ্ডপম ধ্যানের জায়গা এবং শ্রীপদ মণ্ডপম, যেখানে দেবী কুমারী পায়ের ছাপ রয়েছে।
সময় সকাল 8টা থেকে বিকেল 4:30 অবধি এখানে দেখতে দেওয়া হয়। আমরা খুব সকালেই বেরিয়ে পড়েছিলাম, কারণ আমাদের বিকেলে বেলায় ট্রেন ছিল, কন্যাকুমারী ট্রেন। আমরা সোজাসুজি কলকাতায় আসার ট্রেন পাইনি, সরাসরি কলকাতা আসার ট্রেন পাইনি। আমরা চেন্নাই হয়ে আমরা বাড়ি ফিরেছি। তাই আমাদের অনেক কিছু সেভাবে দেখা হয়নি, প্রায় ছুঁয়ে ছুঁয়ে দেখে চলে এসেছিলাম। বিবেকানন্দ রক আমরা খুবই ভালো দেখেছি। এখানে গ্লাস ব্রিজটা দারুণ, মানে পায়ের তলায় হাঁটলে সমুদ্রকে দেখা যায়, অসাধারণ। যাক, আমরা নেমে পড়লাম বিবেকানন্দ রকে। জলের রংটা কি অপূর্ব, অপূর্ব জলের রং, মানে এত গাঢ় নীল রঙের জল। আমরা এখানে গেলাম, প্রবেশ করলাম। এখানে জুতো খুলে রাখতে হয়, জুতো পরে প্রবেশ নিষেধ। একটা জায়গা আছে যেখানে জুতোটা খুলতে হয়, খুলে খালি পায়ে উপরে ঘুরতে হয়। জলের রংটা দেখুন কি সুন্দর, সবটাই ছবির মতো। ভিডিওতে আমার কিছু আঙুলের ছবি চলে এসছে। অপূর্ব অপূর্ব হাওয়া, এত হাওয়া দিচ্ছিল ওখানে, মানে বলার নয়, ভীষণ হাওয়া। আমরা এগিয়ে চলেছি শ্রীপদ মণ্ডপম, যেখানে দেবী কুমারীর পায়ের ছাপ রয়েছে বলে বিশ্বাস করা হয়, সেই মণ্ডপমের দিকে। এখানেও ভিতরে ভিডিও করা, ছবি তোলা নিষিদ্ধ, তাই সেভাবে কিছু তোলা হয়নি। কিন্তু একটা বিশ্বাস নিয়ে যদি দেখা যায়, সেখানে মনের আনন্দ বলুন, অনুভূতি বলুন, সেটা একটা অন্যরকম ভাবে। এই যে মণ্ডপমটা আমরা দেখতে পাচ্ছি, এখানে উপরে ওঠার পরে আমরা শ্রীরামকৃষ্ণ, মা শারদা, স্বামী বিবেকানন্দের মূর্তি দেখি। খুবই সুন্দর, ভেতরটা সত্যি এত শান্ত, ভেতরটায় খুবই ভালো লাগছিল। এসব দেখে আমরা ধীরে ধীরে নেমে আসি, নিচে যাই। নিচে ধ্যান মণ্ডপম আছেন, ওই তার ভিতরে বসে মানুষ ধ্যান করে। এটা হচ্ছে ধ্যান মণ্ডপম। এটা হচ্ছে গ্লাস ব্রিজ, যেটা পেরিয়ে আমরা তিরুভাল্লুভার স্ট্যাচু দেখার জন্য আমরা এগিয়ে চললাম। ইনি একজন তামিল কবি এবং ফিলোসফার, যার স্টোন কাল্পচারটা ওখানে তৈরি করা আছে, 133 ফুট লম্বা। এইভাবে উপরে আস্তে আস্তে উঠতে হয় গ্লাস ব্রিজ পেরিয়ে এসে।
আবার আমরা সেখানে থেকে বেরিয়ে চলে এলাম, গ্লাস ব্রিজ পেরিয়ে আবার বিবেকানন্দ রক ছেড়ে বেরিয়ে আসতে হবে, আমরা ফেরি বোট ধরতে হবে, তাই জন্য বেরিয়ে এলাম। এটি সেই গ্লাস ব্রিজ। আসার পথে সমুদ্রের মধ্যে একটা বড় কচ্ছপ ভাসছিল। এখানে আমার সাথে একটা খুব খারাপ জিনিসই হয়ে গেছিলো। আমি যতগুলো ভিডিও করেছিলাম সেগুলো বাড়ি এসে দেখলাম আর কিছুই নেই, কোনোভাবে ভিডিওগুলো অফ হয়ে গেছিলো, যেটা আর কিছুই ওঠেনি। তাই যা টুকরো 2-4টে ছিল ওইগুলোই এখানে অ্যাড করে দিয়েছিলাম। যাই হোক, আমরা ফেরত চলে এলাম আস্তে আস্তে। ফেরার পথে অসম্ভব ঢেউ আরও বেড়ে গেছিল, ভীষণভাবে জলোচ্ছ্বাসটা ভীষণভাবে বেড়ে গেছিল। কিছু সময় তো আমাদের বোটটা কিছু দূর আগিয়ে আবার ব্যাক করে এদিকে সমুদ্রের দিকটায় এসেছিল, একটু সময় নিল বেশি, কিন্তু একটা অসাধারণ অভিজ্ঞতা হয়েছে এটা। সমুদ্রের মাঝে এভাবে চলা, যেটা কখনো করিনি, সেটা একটা পেলাম। এই অসাধারণ একটা অভিজ্ঞতা আমাদের হলো। দূরে ওখানে চার্চটা দেখা যাচ্ছে, কন্যাকুমারী যে চার্চটা আছে সেটা দেখতে পাচ্ছিলাম। ফিরে আসার পরে আমরা ঠিক করলাম যে আসলে বিকালে ট্রেন আছে বলে আর অন্য কোনো দিকে যাওয়ার সুযোগ হয়নি, কিন্তু কাছাকাছি একটা অটোকে বলে রেখেছিলাম যদি নিয়ে আমরা গেছিলাম ওখান থেকে সাই টেম্পল আর তিরুপতি বালাজি মন্দিরটাকে দর্শন করব বলে। সেটাও সেভাবে কিছু দেখেছি, মানে ভিডিও করার হয়নি। এই যেতে যেতে অটোওয়ালা আমাদের নিয়ে গেল। আমরা এবারে চলে এলাম সাই টেম্পল দেখার পরে বালাজি তিরুপতি মন্দিরে। এখানে এসে না অপূর্ব, সমুদ্রের ধারে মন্দিরগুলো সত্যি, মানে ভাষায় সত্যি প্রকাশ করা যায় না, এগুলো ভীষণই সুন্দর। একদম মন্দিরের ভেতরে কোনো ভিডিও করা যায় না, কিন্তু বাইরে এগুলো করা যায়। ভেতরে ঢুকলাম, খুবই সুন্দর দেখলাম পাশ থেকেই দাঁড়িয়ে সমুদ্র, সত্যি অপূর্ব। দূরে দেখা যাচ্ছে বিবেকানন্দ রক, অপূর্ব। এসব জায়গায় এলে মনে হয় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে কাটানো যায়, দেখা যায়, ছেড়ে আসতে মন চায় না আসলে। যাই হোক, বেরোতেই হবে, কারণ বিকেল সন্ধ্যে 6টায় আমাদের ট্রেন আছে চেন্নাইয়ের উদ্দেশ্যে কন্যাকুমারী থেকে। দুপুরে খাওয়া দাওয়ার খুব সমস্যা হয়েছিল বন্ধ থাকার জন্য। পাশের একটি হোটেলে আমরা বলে সেখান থেকে কিছু খাবার তৈরি করিয়ে খেয়ে আমরা স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম। 6টার সময় ট্রেন ছাড়লো, সেখান থেকে আমরা বেরিয়ে গেলাম চেন্নাইয়ের উদ্দেশ্যে। রাস্তায় যেতে যেতে অসংখ্য উইন্ডমিল দেখতে পেলাম, অসংখ্য, মানে এত, প্রায় 10-15 মিনিটের উপর আমরা ট্রেনে দেখতে দেখতে গেছি এই উইন্ডমিলগুলো। তাই জন্য এখানটা রাখলাম ছবিটা, কারণ চেন্নাই যাওয়ার পথে এগুলো দেখেছিলাম বলে। পরের দিন আমাদের চেন্নাই নামতে হবে, এটা খুব বেশিক্ষণের জার্নি ছিল না। যাই হোক, এভাবেই আমাদের কন্যাকুমারী
যাত্রা শেষ হলো।